সেই পরিমণি কিন্তু রিসেন্টলি আমি দেখলাম, যেটা দেখে আমার ভালো লেগেছে, আফরান নিশোর সাথে সে কিন্তু বিটিভির আনন্দ মেলাতে গিয়েছে এবং সেটার ছবি আমি দেখলাম, পোস্ট করলাম। কিন্তু আমি অদ্ভুত ভাবে খেয়াল করলাম যে এই যে, এবং প্রথমবারের মতো দুজন, আমি এর আগে নিশোর সাথে পরিমণিকে কখনো দেখি নাই কোনো হুম প্রোগ্রামে। হুম তো এই যে দুজন আসলো, এইটা নিয়ে যে পরিমাণ আলোচনা হওয়া উচিত তার চেয়ে বেশি আলোচনা কিন্তু ওই গাড়ি নিয়ে, যে গাড়ি কিন্তু আবার হদিস নাই। আমি হয়তো এমন রিপোর্টারকে চিনি যে যিনি হয়তো ধরেন এই রায়হান রাফির এটা নিয়ে নিউজ করতে যাচ্ছে, বা ধরেন বিপ্লব গোস্বামীর সাথে তানিম রহমান অংশুর এটা নিয়ে আরো বিস্তারিত নিউজ করতে যাচ্ছেন, কিন্তু তাকে বলা হচ্ছে না, তুমি তার চেয়ে বরং ওই পরিমণির গাড়ির ইস্যুটায় ফোকাস করো বেশি। এবং তখন হয়তো তাকে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এটা করতে হচ্ছে, তা নাহলে হয়তো তার চাকরি থাকবে না। যে জেমস এর মতো আর্টিস্টকেও যদি তার একজন গিটারিস্টের রুমে, সেটা জেমস ভাই ছিল না, অন্য একজন ছিল, সেইটা নিয়ে ছবি টবি দিয়ে এত অসম্মান করা, এই যে ধৃষ্টতা। অনেকগুলো ঘটনা ঘটে গেছে এবং যাচ্ছে প্রতিনিয়ত। সেটা সালমান শাহ ইস্যু নিয়ে ডনের গ্রেপ্তার থেকে শুরু করে, মানে এই যে জেমসের ইতালির কাণ্ড, পরিমণির গাড়ির কাণ্ড, একের পর এক চলছে, মানে থেমে নেই। দেখো, মানে তুমি বিনোদনের, মানে এইটা বিনোদন বলবো কিনা, মানে নাটক, সিনেমা, গান শোনার বাইরে এসে বিনোদন, অদ্ভুত বিনোদন। তো এবং তাও বিনামূল্যে, বিনামূল্যে, এজন্য আপনি টিকিট কেটে মানে বিনোদন দেখতে আপনার ইচ্ছা করবে না। সো একদম লেটেস্ট দিয়ে শুরু করি। পরিমণির এই ইস্যুটা হঠাৎ করে, মানে যেভাবে সামনে ফোকাস এলো, মাসুর বনাম মাসুর, এবং হঠাৎ করে যে গল্প, একটা ইস্যু ধরে, এবং সেখানে আবার ঘি ঢেলে দিলেন, মানে মানে আগুনে পানি ঢেলে দিলেন হচ্ছে পরিমণি, যে আমার গাড়িটা কই? আমাদের এই শোটা পরিমণি খুব রেগুলার দেখে এবং তাই ক্লিপিংস আমাকে পাঠায়। হ্যাঁ, এর আগে কিছু কি যেন বলছে আপনাকে, কিছু পরিমণি, বলছে? হ্যাঁ, হ্যাঁ, পরিমণিকে নিয়ে কি যেন বলছিলাম, যে ভাইয়া এটা কি বলছো? একটা ক্লিপিংস পাঠাইছে আমারে। ভাইয়া এটা কি হ্যাঁ, বলছেন? আমার ডিটেইলস শুনতে হবে। আমাকে তুই একটু ধৈর্য ধর, হুট করে শেয়ার দিস না। আমি ওকে টোটালটা পাঠাচ্ছি। পরে এটা পাঠানোর পর ওর মাথা ঠান্ডা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। ডিটেইল এভাবে বলছে। সো পরি আসলে এমনই, এবং এমনই থাকুক, এটাই চাই আমরা। সো না ওভারঅল ভাই, কেমন আমি আমি লাগছে একটু তোমার বলবো, পরি আমি ইস্যু? বলবো, আমি আপনার সাথে এক্ষেত্রে একটু দ্বিমত করবো। আমি চাই মাথাটা একটু ঠান্ডা করুক, যেটা আপনি বলেন, ওইটা না করলে ভাই বিপদ, খুব বিপদ। রাইট। এটা নিয়ে পরিমণি নিয়ে আসলে পার্সোনাল নিয়ে আমরা গত পর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। যে ওর যে ক্যালিভার, ওটা আসলে ঠিকঠাক মতো ও নিজেও চর্চা করছে না। কিন্তু এই ইস্যুটা হঠাৎ করে আনা, এটা পলিটিক্যাল টু নন পলিটিক্যাল সবকিছু মিলে আসলে আমার মনে হয় যে কেন জানি অন্যান্য কাজের বাইরে একটা হাইপ ক্রিয়েট করা হয়, এবং সেটা মিডিয়া খুব ভালোভাবে রিসিভ করে। দেখো, একটা ঘটনাও কিন্তু, মানে এটা সোশ্যাল মিডিয়ার হাইপ হতে পারে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে হতে পারে, কিন্তু আমরা কেনই বা এটাকে নিবো? এটা একটা বড় বিষয়। একটা উদাহরণ দিয়ে আমি তোমার কাছে দিচ্ছি। তমা মির্জার যে ঘটনাটা ঘটলো, সেটা সারে নাজিম জয় ছোট্ট একটা স্ট্যাটাস। জয় অনেক কিছু নিয়ে লেখে, ইঙ্গিত দিয়ে লেখে, ইঙ্গিত ছাড়া লেখে, একটু খোঁচা দিয়ে লেখে, খোঁচা ছাড়া লেখে। সেইটাকে কেন ও ইন জেনারেল পত্রিকা পিক করে ওটাকে আবার ইস্যু করতে হবে? মানে আমার প্রশ্ন সেখানে। আমি সেটাই, ওইজন্য মানে গণমাধ্যম কেন ওইটাকে পিক আপ করবে, গণমাধ্যম। রাইট, রাইট। তো এইটা, আমি আমি ওই প্রবণতাকে দোষ দিচ্ছি। আমি কিন্তু তোমার বিষয়ে বলছি না। মানে আমি এজন্য একটা লেখা লিখছিলাম যে এইগুলা কেন গণমাধ্যম চর্চা করছে? মানে বড় গণমাধ্যম যদি আ এগুলোকে এভয়েড করা শুরু করে, তাহলে কিন্তু এটা হালে পানি পায় না। কিন্তু হালে সেটাই। পানি দেয়া হচ্ছে। এইটা একটা বড় মুশকিলে দাঁড়াচ্ছে। তো তোমার এবং কাছে এই জায়গায় ভাই আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, পরিমণি ইস্যুতে যেহেতু কথা বলছি, পরিমণি কিন্তু রিসেন্টলি আমি দেখলাম, যেটা দেখে আমার ভালো লেগেছে, আফরান নিশোর সাথে সে কিন্তু বিটিভির আনন্দ মেলাতে গিয়েছে এবং সেটার ছবি আমি দেখলাম, পোস্ট করলাম। কিন্তু আমি অদ্ভুত ভাবে খেয়াল করলাম যে এই যে, এবং প্রথমবারের মতো দুজন, আমি এর আগে নিশোর সাথে পরিমণিকে কখনো দেখি নাই কোনো হুম, প্রোগ্রামে। হুম, তো এই যে দুজন আসলো, এইটা নিয়ে যে পরিমাণ আলোচনা হওয়া উচিত তার চেয়ে বেশি আলোচনা কিন্তু ওই গাড়ি নিয়ে, যে গাড়ি কিন্তু আবার হদিস নাই, দেখা যাচ্ছে। তো আসলে মানে কোনটাতে, যেটা নিয়ে আলাপ বেশি হওয়ার কথা তার চেয়ে যেটা নিয়ে আলাপ কম হলেও চলে, বা যেটা খুব একটা রেলিভেন্ট না, সেইটা নিয়ে কিন্তু আলাপ চর্চা বেশি হচ্ছে। এবং সো কল গণমাধ্যম কিন্তু ওইটা কি পিক আপ করছে, যে গাড়ি নিয়ে বেশি ফোকাস করি, রেদার দেন নিশো আর পরিমণি ওই আনন্দ মেলাতে উপস্থাপক হিসেবে বা যে কোনো ভাবে অতিথি হিসেবে হাজির হওয়ার। রাইট, রাইট। মানে আমারও তাই মনে হয়, এবং এটা নিয়ে আমি বারবারই গণমাধ্যমকে দোষ দেই, এবং সে কারণে আমার কিছু ছোট ভাই আমাকে একটু রাগও করে, অভিমান করে, "ভাই, আপনি আমাদের আরো শেল্টার হবেন।" মানে শেল্টার হওয়ার কিছু নাই। আসলে গণমাধ্যমের এই চর্চাটা বড় থেকেই হয়ে আসছে। মানে উপর আর আমার মহল কাছে থেকে খারাপ লাগে ভাইয়া, মানে যারা আমাদের রিপোর্টার আছেন তাদের চেয়ে বেশি যিনি আসলে মানে কর্তার চেয়ারে বসে আছেন, অনেক সময় তিনিই বলে দেন যে ওই নিউজটাই করো, অথচ হয়তো রিপোর্টার চাচ্ছেন না।
আমি হয়তো এমন রিপোর্টারকে চিনি যে যিনি হয়তো ধরেন এই রায়হান রাফির এটা নিয়ে নিউজ করতে চাচ্ছে, বা ধরেন বিপ্লব গোস্বামীর সাথে তানিম রহমান অংশুর এটা নিয়ে আরো বিস্তারিত নিউজ করতে যাচ্ছেন, কিন্তু তাকে বলা হচ্ছে না, তুমি তার চেয়ে বরং ওই পরিমণের গাড়ি ইস্যুটায় ফোকাস করো বেশি। এবং তখন হয়তো তাকে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এটা করতে হচ্ছে, তা নাহলে হয়তো তার চাকরি থাকবে না। তো এই বাস্তবতা তো আসলে অস্বীকারের উপায় নাই। না, একদমই নাই। জেমস ইস্যু নিয়ে আমি বলেছি, আমার কন্টেন্টে বলেছি, লিখেছি, জেমসের সাথে কথাও হলো। আমি একটু ছোট করে বলি, তারপর তোমার মতামত শুনতে চাইবো। জেমস ইস্যুটা ইতালিতে আসলে অনেকদিন ধরে আমরা শুনছিলাম, ইতালিতে ঠিকঠাক মতো মানে অর্গানাইজ করা যায় না, সিনেমাও চললে একটা বিটার এক্সপিরিয়েন্স আছে বায়োস্কোপের। একটা ঘটনা আমি আজকে এখানে খোলাসাই করি। বায়োস্কোপ একজনের কন্ট্যাক্ট দিয়েছিল ইতালিতে, যে ছবি কন্ট্যাক্ট দিয়েছিল সেই ছবি ওই সময় না চালায় আরেকজনের ছবি চালানো শুরু করছে। এবং পরে যখন ফোন করা হয়েছে যে কি ব্যাপার, কন্ট্যাক্ট হলো এই দিনে আমরা এখান থেকে ক্যাম্পেইন করলাম, বলে আপনারটা কয়েকদিন পরে চালাবো, এটা তো একটু কম দামে পেলাম, এটা শুরু করে দিলাম। তো এটা আসলে আমি বলবো ইটালির যে ডায়াসপোরা, ইটালির যে অর্গানাইজার, এটা হয়তো ইতালিবাসী যারা যারা সবাই তো আর খারাপ হতে পারে না একটা শহরের বাঙালিরা, কিন্তু এই যে বাজে এক্সপেরিয়েন্স, এটা অনেকে বলে যে ইতালিতে ঠিকঠাক মতো প্রোগ্রাম করা যায়, রোমে বিশেষ করে। তো রোমে অনেক বছর পর জেমস ভাই গেলেন। তো অনেক বছর কেন গেলেন, পরে শুনলাম যে অনেক বছর আসলে এই কারণে যায় নাই, অনেকবার অফার করা হয়েছে, ঠিকঠাক মতো সিকিউরিটি কনসার্ন থেকে শুরু করে বা ব্যাটে বলে মেলে নাই জেমস ভাই। কিন্তু এবার যখন গেল, জেমস ভাই কিন্তু খুব সুন্দর করে বললেন যে আমার অনেক ভালো লাগছে, এবং সেদিন বোধহয় বাচ্চু ভাইয়ের জন্মদিন ছিল, বাচ্চু ভাই সম্পর্কেও খুব আবেগঘন কথা বললো যে বাচ্চু ছাড়া আমি খুব একা লাগে আমার কাছে। তো মনে হলো যে ইতালির শোটা বোধহয় মানে ওয়ান অফ দ্য বেস্ট শো হবে। কিন্তু মানে দিন ফুরাতে না ফুরাতে যে ঘটনাটা ঘটলো, এইটাতে যেই ক্ষতিটা হলো সেটা হচ্ছে অন্য অর্গানাইজাররা বিপদে পড়লেন। মানে আজকে ফুয়াদ আবার একটা মকারি করে একটা ভিডিও দিছে, খুব মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা লাগছে আমার দেখে, ফুয়াদ খুবই হচ্ছে মজা লাগছে, অ্যারিজোনা শো করছে, লাভলি। অ্যারিজোনা আমার সাথে আমি জাস্ট ওরে বললাম যে তুমি বেস্ট ট্রিবিউটটা দিছো। তো ও ও সমানে ওই অ্যারিজোনা হোটেলে সমানে ইয়ে করছে যে পরিষ্কার করতেছে। আমাদের এখন পরিষ্কার করছে যাতে রুম পরিষ্কার থাকে। তো এটা আসলে খুবই হাস্যকর। মানে এটা নিয়ে কেন কথা বলতে হবে? আমি এ পর্যন্ত এই উইকলি স্ক্রিনে এটা শব্দটা উচ্চারণ করলাম যে এগুলা ঘটেছে। কিন্তু আমি ফেসবুকে লিখিনি যে জেমস এর মতো আর্টিস্টকেও যদি তার একজন গিটারিস্টের রুমে, সেটা জেমস ভাই ছিল না, অন্য একজন ছিল, সেইটা নিয়ে ছবি-টবি দিয়ে এত অসম্মান করা, এই যে ধৃষ্টতা, মানে দেখো এদিকে নৌকা বাইস হতে দিচ্ছে না সাম অফ তৌহিদি জনতা। হ্যাঁ হ্যাঁ, নিষেধ করে দিচ্ছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিনেমা নিজে হল বলছেন যে, হলে আবার বনলতা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এক্সপ্রেস যে আটকায় ব্রাহ্মণবাড়ির দিচ্ছে, আলাদা এলাকা, আলাদা সিস্টেমে চলে, কনসার্ট বাদ হতে দেন, দিচ্ছে না, এগুলোর দরকার নাই। কনসার্ট হতে দিচ্ছে না। আবার এই যে হ্যাঁ ইতালিতে জেমসের মতো আর্টিস্টকে অসম্মান করা হচ্ছে। এতে হয় কি, সামগ্রিকভাবে সংস্কৃতির মুখটা বা গলাটা চেপে ধরলে না বিশাল ক্ষতি হয়ে যায় দেশের। এটা কিন্তু ছোট ছোট ঘটনা না। এসব ছোট ছোট ঘটনা, মানে আমার প্রশ্ন যে জানতে ইচ্ছে করে, তৌহিদি জনতা কে, কারা? এরা কি সেটাই। বাংলাদেশের চাইতেও বড়? মানে এদের তাদের কি রাজনৈতিক পরিচয় ধরাছোঁয়ার কি? বাইরে? তারা তো এদের শুধুমাত্র একটা তৌহিদি এই জনতা এই দিয়ে আপনি এইটার আটকে রাখতে আসলে পারেন না, তাদের রাজনৈতিক পরিচয় বের করতে হবে। রাষ্ট্রীয়ভাবে দেখো, এখন অব্দি এই কোন তৌহিদি জনতা যারা ভাঙলো বা বনতা এক্সপ্রেসে যারা হিট করলো, তাদের কোনো ছবি পাইলাম না কিন্তু যে এরা নাথিং। দোষী। মানে বা ইয়ে সামাজিক মাধ্যমে কেউ দিল না, মানে কোন সাংবাদিক সেটাই। সেটা ইনভেস্টিগেট করতে করলো না। ইভেন এখন অব্দি আমরা কিন্তু পরিষ্কার জানি না যে যে ৩-৪ জন যারা যারা অসম্মান করছে জেমসকে, তাদের ছবিগুলা কই, সেগুলো আমরা ফেসবুকে ছেড়ে দিই। সেটাও কিন্তু হ্যাঁ, করল না। সেখানকার নাই। কিছু সাংবাদিক এবং আমি বলব যে দুর্নীতিগ্রস্ত সাংবাদিক, তারা এইটা ভিডিও করে আজে-বাজে বলতেছে। মানে আমাদের প্রীতম আহমেদ খুব ভালো বলছে যে এই যে জেমসের এত এত ঘটনাগুলো আসলে জেমস এগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় না। কারণ জেমসকে নিয়ে আলোচনার অনেক হাজার হাজার বিষয় আছে। সে মৃত্যুর পরও তার ১০০-১০০০ গান নিয়ে আলোচনা করা হবে। কিন্তু যে জেমসকে সমালোচনা করছে, ওর আসলে ফেসবুক ছাড়া কিছু নাই। ফেসবুক প্রোফাইল ছাড়া কিছু নাই। সো এইটাই আর আসলে খুব সবচেয়ে দুঃখজনক। সবচেয়ে বড় ব্যাপার তোমার ভাইয়া, কি আমি বলার আছে? আমি আরেকটা জিনিস মনে করি, ধরেন মানে আমি ধরে নিলাম যে যিনি পোস্ট করেছেন, তিনি যেটা পোস্ট করেছেন সেটা ধরেন যুক্তিযুক্ত, ধরেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম। আমার যেটা প্রশ্ন, মানে যেটা, যে জায়গাটা নিয়ে আমি সবসময় হতাশ থাকি, যে
জেমস আর্টিস্ট মানুষ, তিনি তার মতো থাকবেন, হ্যাঁ, এবং আমরা জেমসকে আমরা নগর বাউল বলি, তিনি পাগলা, তিনি ছন্ন ছাড়া, তিনি দুষ্টু ছেলে, তার গানের কথা অনুযায়ী সবকিছু। তো আমার কথা হচ্ছে তার যে টিম থাকবে, আমার কথা হচ্ছে এটা তারা মেনটেন করবে যে এই ছবি কেন কিভাবে বাইরে যাবে, বা এখানে যদি কোনো ধরনের একটু অগোছালো জিনিসও থাকে সেটা যেন গোছানো হয়ে যায়, সেটা ম্যানেজ করবে তার টিম সেভাবে, এবং সেটার ছবি লিক হয়ে যাবে আরেকভাবে, সেটা আরেকজন নিজের মতো করে পোস্ট করে দিবেন এবং হয়তো ইনফরমেশনের গ্যাপের কারণে হয়তো অন্যভাবে পোস্ট করবেন, সেটা তো তাহলে তার টিম তার মানে তো ঠিকমতো কাজ করছে না। এবং টিমের ব্যর্থতা সেই ক্ষেত্রে জেমসকে এসে একবার একটা সংবাদ সম্মেলন করে তারপরে তাকে সব বলতে হয়, এই জিনিসটা তো অদ্ভুত লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে কেউ যদি কিছু করেও থাকে সেটা তো তার টিম সামলাবে, তাহলে আপনার পিআর টিম কি করতেছে, আপনার ম্যানেজার তাহলে কি করতেছে, আপনি তাহলে কাদেরকে রাখছেন আশেপাশে যে এই ধরনের একটা ইস্যু সামলানো যাচ্ছে না, ইচ্ছা মতো ছবি তুলে যা খুশি তা একটা হয়তো বলে দেওয়া যাচ্ছে, বা যদি এই ধরনের কোনো ব্যাপার হয়েও থাকে সেটা ঠিকঠাক মতো যে ভাই আমাদের একটা ঝামেলা হয়ে গেছে, আসেন আমরা এটা ঠিকঠাক মতো মেটাই। অনেক কিছুই তো হতে পারে, ধরেন আপনার সাথে আমি শো করছি, অনেক সময় ইন্টারনেট চলে গেছে, বাট পরে আমরা চলে আসছি, ঠিক করছি। আমার যেটা সবচেয়ে লাগে যে এই যে মিসকমিউনিকেশন, এই যে মিসকানেকশন, এই যে কানেকশনের ব্যাপারে, কমিউনিকেশনের ব্যাপারে আমরা বরাবরই দুর্বল। আমরা যে জায়গা মতো পৌঁছাতে পারি না, জায়গা মতো একটা আমাদের স্পোক পার্সন থাকে না, এইটা আলটিমেটলি শিল্পীকে ক্ষতি করে, এবং সেই ক্ষতি থেকে জেমসের মতো শিল্পীও বাদ যেতে পারেন না। রাইট। এবং এগুলো নিয়ে আসলেও সচেতন না, খুব যত্নশীল হওয়া প্রয়োজন। সেটা আমি বলবো অর্গানাইজার থেকে শুরু করে জেমসের যে ম্যানেজমেন্ট টিম, রবিনের সাথেও কথা হলো আমার, এবং আশা করি রবিন সহ জেমসের টিমটা আরো কনসার্ন হবে এবং আরো খুবই সতর্ক হওয়া উচিত ভবিষ্যতে, তাদের রবিন ভবিষ্যতে ভাইদের আরো সতর্ক হওয়া উচিত যে কোনো কিছুর ব্যাপারে।